মেলায় ঘুরতে গিয়ে একটা মেয়ের উপরে নজর আটকে গেল। মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। মেয়েটার হাসিটা যেন কলিজা ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। এমন সুন্দরী ললনা এর আগে আমি কখনো দেখিনি। এক কথায় বলতে গেলে হুড়পড়ি। এমন সময় তিশান ডাক দিয়ে বলে, আরে দোস্ত, মেয়েটা তো চলে যাচ্ছে। তিশানের কথায় হুঁশ ফিরে আসলো। হ্যাঁ তাই তো, মেয়েটা তো চলে যাচ্ছে। এখন কি করা যায় বন্ধু? মেয়েটা তো কলিজায় দাগ লাগিয়ে দিয়েছে। তিশান চল একটা কাজ করি, মেয়েটার পিছু নেই। ওকে চল। আমি আর তিশান মেয়েটার পিছু নিলাম। মেয়েটা মেলায় ওর বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলিজাটা বারবার খালি মোচড় দিচ্ছে। ইচ্ছে করছে এখনই গিয়ে ভরা মজলিসে সবার সামনে প্রপোজ করি, কিন্তু না, তা করা যাবে না। এভাবে প্রায় 30 মিনিট মেয়েটার পিছু নিলাম। মেয়েটা হয়তো কিছু টের পেয়ে গেছে। হঠাৎ দেখি মেয়েটা আমার দিকেই আসছে। বন্ধু, এখন কি করব? মেয়েটা তো আমার দিকেই আসছে, কিন্তু তিশানের কোনো সারা শব্দ নাই। পাশে ফিরে দেখি বেটা পালিয়েছে। এখন তো বুক ধুপটুপ ধুপটুপ করছে। শালা কি স্বার্থপর বন্ধুরে, বিপদের সময় লেজ গুটে পালিয়েছে। মামুর বেটা, একবার সুযোগ পাই তোমাকে স্বার্থপর বন্ধুর পরিচয় আমিও দিব। মেয়েটা একদম আমার কাছে চলে আসে। এই ছেলে, কি সমস্যা তোমার? কোথায় কি সমস্যা? এই কথা ঘুরাচ্ছিস কেন রে তুই? সমস্যা যদি নাই থাকে তাহলে আমার পিছু কেন নিচ্ছিস? আমি চুপ করে রইলাম। কি রে, কথা বলছিস না কেন? এত সময় তো আমার পিছু পিছু ঠিকই ঘুরঘুর করেছিস, এখন কথা বলতে সমস্যা কোথায়? আসলে সত্যি বলতে কি, প্রথম দেখে আপনাকে ভালো লেগে গেছে। আই মিন, ভালোবেসে ফেলেছি, তাই আপনার পিছু নিয়েছি। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? বলে গালের মধ্যে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমি তো পুরা থ মেয়েটার কাণ্ড দেখে। মেলার অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় একদম মাথা কাটা যাচ্ছে। এই তোর কত বড় সাহস যে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? দেখতে তো পুরো ফকিন্নির মতো লাগে। তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আমার বাবা কি করে জানিস? আমার বাবা হচ্ছে ওসি, আর তোকে দেখতে তো মনে হয় কৃষকের ছেলে। গাইয়া কোথাকার! দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বাবাকে এখনই ফোন দিচ্ছি। লকআপে ঢুকিয়ে যখন কষে কয়েকটা দিবে, এমনি প্রেমের ভূত মাথা থেকে চলে যাবে। মেয়েটা ওর বাবাকে ফোন করে আসতে বলে। আমি কি করব? কিছুই মাথায় কাজ করছে না। লোকজন জড়ো হয়ে গেছে অনেক। মানুষজন সবাই আমাকে চিড়িয়াখানার পশুর মতো ঘুরে ঘুরে দেখছে। মাথা নিচে নামিয়ে রেখেছি। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে, আর তার থেকে মোটামুটি একটা বয়স্ক লোক নেমে আসে। যতটুকু সম্ভব উনি মেয়েটার বাবা। মেয়েটা দৌড়ে ওর বাবার কাছে চলে যায়। বাবা, ওই ছেলেটা আমার সাথে অসভ্যতামি করেছে। আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মেয়েটার বাবা এসে, এই ছেলে আমার মেয়ের সাথে অসভ্যতম করা? চল বেটা, তোকে থানায় নিয়ে তোর খাতির যত্ন করছি। লোকটা আমার কলার ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। স্যার, আপনি প্লিজ একটাবার আমার কথাটা শুনুন। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট ওনার পিছু নিয়েছিলাম। প্লিজ স্যার, আমি ছেড়ে দিন। এই ছেলে, তোর সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলিস? না, তোকে এভাবে হবে না। লাঠি খাওয়া মানুষ কখনো কথায় শুধরাবে না। এই ছেলে, গাড়ি থেকে রোলারটা নিয়ে আইছে। স্যারের কথা মতো সেই মোটা রোলারটা নিয়ে এসে স্যারের হাতে দিল। স্যার সোজা লাঠিটা হাতে নিয়ে আমায় হাঁটুর মধ্যে সজোরে একটা বাড়ি মারে। আমি তো বাড়ি খেয়ে মনে হয় এখনই উপরে চলে যাব। ব্যথায় মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। এদিকে মানুষ চেয়ে চেয়ে হাসছে আর বলছে, একদম ঠিক হয়েছে বেটার সাথে। ফ্লার্ট করা মেয়েদের সাথে একদম উচিত শিক্ষা দেওয়া উচিত বেটাকে। চুপচাপ গাড়িতে উঠ, না হয় লোকজনের সামনে এমন উদুম কেলানি কেলাবো, মান সম্মান তো যাবে যাবেই, প্লাস শরীরের একটা হাড়ও ঠিকঠাক জায়গায় মতো খুঁজে পাবি না। না না স্যার, প্লিজ আমি উঠছি। আমি মাটিতে উঠে দাঁড়াই, কিন্তু মারবো বলে চিৎকার দিয়ে আবার মাটিতে বসে যাই। ব্যথার চোটে উঠে দাঁড়াতেও পারছি না। ওসি স্যার রেগে গিয়ে আমাকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলল। এটা অনেক ঢং ধরেছিস, এসব ঢং আমার সামনে করে কোনো কাজ হবে না। এদিকে ব্যথায় আমার কলিজা বের হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমাকে থানায় নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলে। এই বেটাটাকে নিয়ে গিয়ে লকআপে ঢুকা। আমার মেয়ের সাথে অসভ্যতামি করে, ওর কত বড় সাহস! ওকে মেরে ওর হাড্ডি গুড্ডি এক করে দে। কাল সকালের আগে যেন বেটা কোনো রকমের ছাড়া না পাই। সকালে আমি এসে যেন দেখি বেটা আধমরা হয়ে আছে।
না হয় কিন্তু তোদের কপালেও শনি আছে। স্যার, আপনি টেনশন নেবেন না, ওর মাথা থেকে সব 2 নাম্বার চিন্তা একদম বের করে ফেলে দিব। তারপর ওসি স্যার চলে যায় আর আমাকে লকআপে ঢুকিয়ে সারা রাত মারধর করে। আমার রুহু যেন এখনই বের হয়ে যাবে। সকালবেলা ওসি স্যার আসে আর আমাকে লকআপ থেকে বের করে ওনার সামনে নিয়ে যায়। বেটা, এখন কেমন লাগছে? তুই জানিস না কার মেয়ের দিকে নজর দিয়েছিস। সামনের থেকে এসব করার আগে দেখে নিবি ওই মেয়ের বাবাও আমার মতো বড় অফিসার কিনা। এবারের মতো ছেড়ে দিলাম, যা বাড়ি যা। আমি মনে মনে হাসছি আর বলছি, Free Fire হায় রে India পাওয়া, is set in তুই a সামান্য একটা থানার ওসি মাত্র, ওটা নিয়ে এত অহংকার বাপ মেয়ের। আর আমি কে সেটা যদি তুই জানতি তাহলে মাটি ছিদ্র করে সেটা নিচে ঢুকে যেত। যাক, সমস্যা নেই, সময়ের অপেক্ষায় বসে থাকি। আমারও সময় আসবে, একটু বসে সব হিসাব করে নিব। বদনামে কাপড় আর নর্মাল মেয়েটার বিয়ে হলে চোখে পড়ে না। থানা থেকে বের হয়ে নিয়ে পড়ন দিতেই 20-25 দাবি দাবি আমার সামনে দাঁড় করা, যেমন ল্যাম্বরগিনি ভেনেনো, মার্সিডিজ বেঞ্জ মেব্যাক, ফেরারি পিনিনফারিনা সিজিও, মেব্যাক এক্সেলেরো ইত্যাদি। এই টাইপের গাড়ি সব কটা দরজা অটোমেটিক খুলে যায়। আমি একটাতে উঠে বসে গেলাম, তারপর সেটাতে করে বাসায় চলে যাই। সেটা এক কনস্টেবলের চোখ এড়ায় না। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। যেই ছেলে সারা রাত লকআপে বন্দি থেকে মাইর খেলো, সেই ছেলে সকালবেলা এত দামি গাড়ি। কনস্টেবল যেন কোনো মতেই হিসাব মিলাইতে পারতেছে না। সে গিয়ে ওসি স্যারকে সব বলে। ওসি স্যার যেন বিশ্বাসই করতে পারছে না। সে থানার সামনে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। তারপর সে নিজের চোখে দেখে ওসির তো হুশই উঠে গেছে। তার চোখ জোড়া বড় বড় হয়ে কপালে উঠে গেছে। এটা কি করে সম্ভব? যেই গাড়ি কয়েক বছর মেহনত করলেও কিনতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, এমন এক মাথা ছেলের কাছ থেকে এত দামি মডেলের গাড়ি, তাও আবার বিভিন্ন ব্র্যান্ডের, যেই গাড়ি শহরের ব্যক্তিরাও কেনার ক্ষমতা রাখে না। আমার ভাড়া বাসায় চলে এলাম। গাড়িগুলো আমায় নামিয়ে দিয়ে ওদের গন্তব্যে চলে গেল। শরীরের ব্যথায় নড়াচড়া করতে পর্যন্ত অসুবিধা হচ্ছে আমার। না, আর রান্না করব না, বাহির থেকে কিছু নিয়ে এসে খেয়ে নিব। কিন্তু হাঁটাচলা করতে পারছি না। মনে হচ্ছে যেন পায়ের হাড়টা ভেঙে গেছে, ব্যথায় কাতর হয়ে যাচ্ছে। না পারতে ডক্টরের কাছে গেলাম। উনি আমার পা দেখেই বলে দিল পায়ের ভিতরের হাড় ভেঙে একটার উপরে একটা উঠে গিয়েছে। উনি রাতারাতি প্লাস্টার করে দিল। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। সারা রাত পায়ের ব্যথায় ঘুম হয়নি। কিন্তু যত যাই হোক, আমার ক্লাসে যেতে হবে, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা। এখন ঠিকঠাক মতো ক্লাস না করলে পরীক্ষায় আন্ডা পাবো। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। মেইন রোডে উঠে রিক্সা নিয়ে কলেজের দিকে রওনা হয়েছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমার পরিচয়। আমার নাম আকাশ, সে তো সবাই জানে। বাবা মা ভাই বোন তাদের পরিচয় গল্পের সাথে থাকলে পেয়ে যাবে। আর আমি পড়ি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। এবার গল্পে আসা যায়। কোনোভাবে গিয়ে কলেজে পৌঁছালাম। পায়ে ব্যান্ডেজ প্লাস পরনে কোনো ভালো জামা কাপড়ও নেই। সবাই আমাকে দেখে হাসছে, কেউ কেউ তো টিটকারি করছে। ওই যে দেখ, কলেজের নাম্বার 1 খ্যাতটা যাচ্ছে। কি আর করব, লজ্জায় মাথা নামিয়ে হাঁটা দিলাম। মাথা নিচু করে হাঁটছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। ব্যথায় মা গো বলে সারের মতো চেঁচিয়ে উঠলাম। ব্যথার উপরে ব্যথা পেয়েছি, রুহু যেন এখনই বের হয়ে যাবে। কিন্তু সব কিছু ফেলে কার সাথে ধাক্কা লাগলো সেটা দেখার জন্য মাথার উপরে তুলতেই দেখি কালকের মেয়েটা, যে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। মেয়েটা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। মনে হয় এখনই গিলে খেয়ে ফেলবে। কিন্তু আমি কি করব, আমি তো ইচ্ছে করে এমন করি। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। আসলে সরি, আমি ইচ্ছা করে এমন করিনি। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার পিছু করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছিস। কালকের মারে তোর কি শিক্ষা হয়নি? পাশে থেকে একটা মেয়ে বলে উঠলো, আরে এই খ্যাতটা এখানেই পড়ে। কি বলিস? আমি এই খ্যাতের কলেজে ট্রান্সফার হয়ে এসেছি? ছি, আমার প্রত্যন্ত গা শিউরে উঠছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি, পোশাক আশাকে যদি মানুষকে খ্যাত আর ছোট নির্বাচন করা হয় তাহলে তোরা আমার কাছে এর থেকে বড় না। তোরা যেই কাপড় পরে নিজেকে মডার্ন আর বড়লোক দাবি করছিস, সেই কাপড় দিয়ে আমার ঘরের ময়লা পরিষ্কার করে। থাক, আর নিজেকে মহান বলে পরিচয় দিব না। আমি খ্যাত, তাই আমাকে সবাই খ্যাত বলে। এই ছোট লোক, তুই এখনো যাসনি? দূর হ আমার চোখের সামনে থেকে। সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, কারণ
নতুন একটা মেয়ে আসলো, সে পর্যন্ত কথা শোনাতে কমতি দিল না। কলেজের সবাই তো কথা শোনায়, এই বাকি আজকে নতুন একজন আসলো, সেও কথা শুনিয়ে দিল। মন খারাপ করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে প্রথমের বেঞ্চে বসলাম, কিন্তু স্যার এসে আমায় অপমান করে উঠিয়ে দিল। ওই ছেলে, তোমায় কতদিন বলেছি এমন নোংরা জামা কাপড় পরে কলেজে আসবে না, তাও আজও পরে এসেছো। যাও, শেষ বেঞ্চে গিয়ে বসো। তিশান আজ কলেজে আসেনি, তাই মন খারাপ হলেও ভালো করার মতো কেউ নেই। সবাই হাসাহাসি করছে আমাকে, সেটা রোজের একটা রুটিন। তবে সবার কথা শুনে নিজের কাছে নিজেকে খুব অপমান লাগে। আজ নিজের কিছু নেই বলে সবাই এমন খোঁটা দেয়, তবে আবার নিজেকে নিয়ে গর্ব করি, কারণ ছেঁড়া ভাঙা কাপড় পরলে সেটা নিজের টাকায় কেনা। ক্লাস শেষ করে ভাঙা পা নিয়েই বাসার দিকে রওনা দিলাম। হেঁটেই যেতে হবে, পকেটে টাকা নেই। আসার ভাড়াটা খালি ছিল আমার কাছে। দুপুরে বাসায় গিয়ে খাবার খাবো তারও কোনো ঠিক ঠিকানা নেই। কলেজের সীমানা পার হতেই কেউ একজন এসে পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল। ভাই, আপনি আমাদের বাঁচান। আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। প্লিজ ভাই, আপনি আবার আগের রূপে ফিরে আসেন। না রে ভাই, তা আর হবে না, তোদের ভাই মরে গেছে বলে মুচকে একটা হাসি দিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় এসেছি। বাসায় আসার পর পাটা যেন মাটিতে ফেলতে পারছি না, ব্যথায় জানটা মনে হয় এখনই বের হয়ে যাবে। এদিকে পকেট ফাঁকা, কিভাবে কি করব মাথায় যেন কাজ করছে না। না, পাশের দোকানটাতে গিয়ে দেখি বাকি দেয় কিনা। বাসা থেকে বের হতেই দেখি সেই ছেলেটা যে আমার পা চেপে ধরেছিল। আমি ওকে দেখেও না দেখার ভান করে দোকানে গিয়ে মামাকে বললাম, মামা আমাকে কিছু খাওয়ার জিনিস দিন, পরে টাকা হলে বিল দিয়ে যাব। দেখো মামা, আমার দোকানে অল্প টাকার মাল, তার মধ্যে যদি তোমাকে বাকি দেই আমার পেট চলবে কিভাবে? আমি সরবে মাথা নত করে ঘরের দিকে চলে এলাম। একটু পর দেখি কেউ একজন দরজায় বাড়ি দিচ্ছে। গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, হাতে অনেকগুলো খাবার নিয়ে। এই কি রে, তোর কি চাই? বললাম না আমি আর আগের রূপে ফিরে যাব না। ভাই, আপনি যাই করেন করেন, আপনার সাথে থাকতে চাই। আপনি চলে যাবেন, অবস্থা বড় পরিণত হয়ে গেছে। পরবর্তী জায়গায় গিয়ে থাকতে পারছি। ভাই, please, আমার পায়ে পড়ি, আমাকে আপনার সাথে রাখেন। নিজেরই তো থাকার জায়গা নাই, তোমাকে কি রাখবো? ভাই, দরকার হয় আপনার ঘরের এক কোনায় পড়ে থাকবে। আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনার খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সব আমি দেখবো। প্লিজ, আমাকে না করিয়ে দিন। আচ্ছা থাকো। ছেলেটার নাম পল্লব, সে আগে আমার কাজের সাথে ছিল, তাই না করলাম না। ভাই, আপনার জন্য কিছু খাবার এনেছি, সেগুলো খেয়ে নিন। আমার খুব খিদে পেয়েছে, তাই খেতে শুরু করলাম। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা পকেট থেকে বের করে হাতে নেই। নাম্বারটা দেখে আমার চোখ কপালে উঠে যায়। আল্লাহ, এ তো আম্মুর নাম্বার। ফোনটা রিসিভ করতে আম্মু কান্না করতে শুরু করে দিয়েছে। বাবা, তুই কোথায় রে? কেমন আছিস তুই? আম্মু, আছি কোনো এক রাজপ্রাসাদে, আর তোমাদের দোয়াই ভালো আছে। বাবা প্লিজ, আর কতদিন এভাবে রাগ করে থাকবি? এবার অন্তত ঘরে ফিরে আয়। না আম্মু, সেটা আর সম্ভব না। যতদিন না নিজেকে মানুষ বানাতে পারবো ততদিন আমি ঘরে ফিরে আসবো না। আর গতকাল বহুদিন পর গাড়িতে উঠলাম, ভালোই লাগলো। বাবা তোর জন্য আমার সব সময় মন কাঁদে। তোর নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি কথা বলবো বলে। তোর বাবাও রোজ তোর জন্য কান্না করে আর আফসোস করে যে ওর গায়ে হাত সে আজ বাড়িতে থাকতো। এই বাবা, ফিরে আয় না ঘরে। আম্মু প্লিজ এভাবে বলো না, তোমার ছেলে কোনোদিনই মানুষ হবে না এই রাজপ্রাসাদে থাকলে। আজ যখন পথে নেমে এসেছে দুনিয়ার বাস্তবতার সাথে মোকাবেলা করার জন্য, তখনই বুঝে আসছে দুনিয়াদারি এতটা সোজা না। নিজেকে তৈরি করার জন্য ঘর থেকে বের হয়েছি, নিজেকে মানুষের মতো মানুষ না বানিয়ে কোনোদিন ঘরে ফিরব। ভালো থেকো মা বলে ফোনটা কেটে দিলাম, কারণ আরেকটু কথা বললে হয়তো চোখের পানি বৃষ্টির জলে পরিণত হবে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকালবেলা পল্লবকে সাথে নিয়ে একটু বাহির থেকে হেঁটে এসে পরে পড়তে বসি, কারণ কিছুদিন পর আমার পরীক্ষা আসতে চলেছে। এখন না পড়লে পিছিয়ে যাব। রাত 12টার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে যথাযথ সময়ে কলেজে চলে যাই। আজ পল্লব রিক্সা ভাড়া দিয়ে দিয়েছে। ছেলেটার কথা যে কি বলবো, পাগলের মতো ভালোবাসে সে আমায়। আমার জন্য মরে যেতেও প্রস্তুত সে। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না, তাই বাহিরে একটা গাছের নিচে বসে আছি। সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছে। কেউ কেউ বলছে ওই যে কলেজের পাগলটা,
গাছতলায় বসে আছে। অনেক মন খারাপ হয় ওদের কথা শুনলে, তবে এখন কেন জানি অভ্যাস হয়ে গেছে। আগের মতো আর গায়ে লাগে না ওদের কথাগুলো। তিশানটাও আজকে আসে নাই। একা একা ভালো লাগছে না, উঠে চলে যাব এমন সময় পিছন থেকে কেউ একজন ডাক দিয়ে বলে, এই আকাশ দাঁড়াও। আমি পিছনে ফিরে দেখি আর মেয়েটা আমাদের সাথে পড়ে, আমাদের ক্লাসমেট। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর মানসিকতাও অনেক ভালো। সবাই আমাকে কথা শোনালেও আজ পর্যন্ত সে আমায় কখনো কথা শোনায়নি। জি কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। জি তাড়াতাড়ি বলুন, আমি চলে যাব। আর আমার মতো খ্যাতের সাথে আপনি কথা বলছেন, সেটা কেউ দেখলে লোকে আপনাকে কথা শোনাবে। এই ছেলে, তোমার এত তাড়া কিসের? হ্যাঁ, চুপচাপ যেখানে বসেছিলে সেখানেই বসো। মেয়েটা আমায় জোর করে বসালো। আচ্ছা বসলাম, এবার তো বলেন। আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? আমি তো পুরা থ। মেয়ে বলে কি, কোথায় ও আর কোথায় আমি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কোথায় আর আমি কোথায়? শুধু শুধু আমার সাথে মিশে নিজের নাম কেন খারাপ করতে চাচ্ছেন আপনি? সরি, আমি পারবো না। লোকে আমার জন্য আপনাকে কথা শোনাবে, এটা কখনোই আমি মেনে নিতে পারবো না। আমি খ্যাত হতে পারি, তবে মানুষকে অপমানিত করতে পারবো না। এই আকাশ, এবার কিন্তু তুমিও বেশি বাড়াবাড়ি করছো। কে কি বলবে সেটা আমার উপরে ছেড়ে দাও। আর কলেজে আমাকে নিয়ে কথা বলবে এমন কারোর বুকের পাটা হয় নাই। হাত বাড়িয়ে রেখেছি, বন্ধু বানিয়ে নাও। আমার কাছে কল্পনা মনে হচ্ছে। আচ্ছা যান, আজ থেকে আমরা বন্ধু। তাহলে এখন থেকে আপনি নয়, তুমি বলবে। আচ্ছা ঠিক আছে। আরও গিয়ে 10 টাকার বাদাম কিনে নিয়ে এসেছে। দুজনে বসে বসে সেগুলো চিবোচ্ছি আর গল্প করছি। আমাদের মধ্যে বেশ ভালো একটা ভাব জমে গেছে। আমি লক্ষ্য করে দূর থেকে একটা লেডিকে এদিকে আসছি। সেখানে অহংকারী মেয়েটাও আছে। আমি নিজেকে আড়াল করে ফেলি, কারণ ওর জন্য এখন আরুকে ওরা কথা শোনাবে। আরু ওদের কাউকে দেখতে পাইনি, কারণ সে আমার উল্টো দিকে বসেছে। সে বকবক করেই যাচ্ছে। এদিকে আমার বুক ধুকধুক করছে। মিম নামের একটা মেয়ে আছে, আমাদের ক্লাসে পড়ে। সে অহংকারী মেয়েটাকে বলে, হ্যাঁ না, ওই যে দেখ ওর বান্ধবীও বানিয়ে নিয়েছে। হ্যাঁ চল, ওদের মজা নিয়ে আসি। ও তার মানে মেয়েটার নাম হেনা। কিন্তু আমার ভয়ের মাত্রাটা আরো বেড়ে গিয়েছে। এখন সবাই মিলে আমাকে অপমান করবে। হেনা আমার কাছে গিয়ে, কি রেখা, আজকে দেখছি আবার বন্ধুও পাতিয়ে নিয়েছিস। সেও কি তোর